যেটা বললাম, এই মাছিটা এই বক্সের মধ্যে চাপ বেশি, যার কারণে মাছিগুলা অনেকগুলা ভিতরে, প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে রানী আছে। রানীগুলা সব মাছিগুলাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা। আর হলো যে এরা সারাদিন এই 3 কিলো পর্যন্ত এরা যাইতে পারে, 3 কিলো পর্যন্ত যাই মধু সংগ্রহ করে। কিন্তু মজার বিষয় হলো যে এরা একটা আরেকটা বক্সে যাবে না, অর্থাৎ আচ্ছা। ওরা যার যেটা বক্স, প্রত্যেকটা যে বক্স এই আলাদা আলাদা করে ভাগ করা আছে। আলাদা আলাদা ভাগ করা আছে, এবং যেই বক্সের মাছি ওই বক্সেই সে ঢুকবে। 3 কিলো পর্যন্ত যাবে, কিন্তু সে অন্য কোনো বক্সে, এই বক্সের মাছি অন্য বক্সে সে ঢুকবে না। এবং প্রত্যেকটা বক্সে একটা করে রানী আছে। এই রানী মাছিটা একটু দেখতে বড় এবং পাছাটা লাল, এবং তারা সারাক্ষণ খালি ঘুরবে, ও কখনো বের হবে না। ও কখনো বের হয়, ও বক্সের ভিতরেই থাকবে, বক্সের ভিতরেই থাকে। এবং ও কখনো যদি বের হয়ে যায় কখনো, তাহলে দেখা যায় সব মাছিগুলো এখান থেকে উড়াল দিয়ে ওর পিছনে পিছনে চলে যাবে, পুরা একটা চাক চলে যাবে। তখন আমরা সেগুলি যেখানে বসে সেখান থেকে তাদেরকে ধরে আবার নিয়ে আসি, এক জায়গায় যায় বসবে অবশ্যই। তখন ওই মাছিটাকে একটা প্যাকেটের করে নিয়ে আসে আবার এখানে বসায় দিই, তখন দেখা যায় যে ওই সব মাছিগুলোই আবার চলে আসে। আচ্ছা। আর এই রানী মাছিটা কখন উড়াল দেয়? উড়াল দেয় হলো তখন যখন নাকি ওই বক্সের মধ্যে আরেকটা মাছি জন্ম হয়, আরেকটা রানী মাছি জন্ম হয়। তো যার কারণে আমরা দেখি যে ডিমটা আমরা দেখেই বোঝা যায় যে এটা রানী মাছির ডিম। যখন ওই রানী মাছির ডিম আমরা দেখি, তখন সেটাকে আমরা ভেঙে দিই, যেন রানী মাছি জন্ম হইতে না পারে। কিন্তু 1 বছর হয়ে গেলে বা 2 বছর সর্বোচ্চ হয়ে গেলে, তখন ওই রানী মাছিটা একটু দুর্বল হয়ে যায়, তখন সে ডিম দেয় কম। হ্যাঁ, এক একটা মাছি দৈনিক 22,000 পর্যন্ত ডিম দেয়, 22,000, 20 হইতে 22,000। আল্লাহু আকবার। তো এই 20-22,000 ডিম দেওয়ার প্রক্রিয়াটা 1-2 বছর থাকে, তারপর তাদের ডিম দেওয়ার সক্ষমতাটা কমে যায়। তখন আমরা ওই মাছিটাকে মেরে দিই, মেরে দিয়ে নতুন মাছি, নতুন রানী মাছির জন্ম দিই। এইটা ওই যে ব্রুড যে দেখাইলাম আমি, ওই যে ডাবল দেখা যাচ্ছে, ওই ডাবলগুলাতে তখন এই রানী মাছিটা জন্ম করানোর জন্য তাদেরকে ওইখানে মানে সিস্টেম করা হয়। এই রানী মাছির থেকে রানী মাছি আসে। হ্যাঁ, এই রানী মাছি থেকে রানী মাছি এটা 3 প্রকার। এটা হলো পুরুষ মাছি, আরেকটা হলো শ্রমিক মাছি, আরেকটা হলো রানী মাছি। এখানে পুরুষ মাছি অনেকগুলাই আছে, কিন্তু শ্রমিক মাছি সবগুলাই। এই যে এখানে সবগুলাই বেশিরভাগই শ্রমিক মাছি। পুরুষ মাছিগুলা বেশিরভাগ কাজ করে, প্রজন্ম দেয়, কিন্তু এরা বাহিরে যায় না, এরা শুধু বসে বসে খায় আর ওই শ্রমিক মাছিদের সঙ্গে ইয়া করে। বাকি আর রানী মাছি যেটা, সেটার কাজই হলো ডিম দেওয়া এবং সবগুলোকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে অনেক সময় আমরা মধু দেখতে পাই যে অনেক মধু জমে যায়, বা এই জমে যাওয়ার পরে একটা চিনি চিনি একটা ভাব আসে, তখন অনেকে বলতে শোনা যায় যে এটার মধ্যে হয়তো বা চিনি মিশ্রিত, এই জন্য হয়তো বা জমে গেছে। তো এটা আসলে কেন জমে, মানে এই জমার কারণটা কি? মধুর মধ্যে থেকে কয়েকটা প্রকার আছে, কয়েকটা ফুলের মধু। আসলে এই যে আমরা লিচু ফুলের মধু বলতেছি, শুধু যে লিচু ফুলের মধুই আছে এখানে তা না, কিন্তু এখানে আম গাছের আম ফুলের মধু আছে, এখানে এই বড়ই ফুলের মধু আছে, এখানে জলপাই ফুলের মধু আছে। কিন্তু বেশিরভাগ যেটা হয় সেইটাই বলে থাকে মানুষ। আরবিতে একটা বাক্য আছে, লিল আকসারি হুকমুল কুল, অর্থাৎ যেটা বেশিরভাগ হয় সেটাকেই নাম দেওয়া হয়। তো এখানে বেশিরভাগ ফুল কিন্তু লিচু ফুল, এখানে কমপক্ষে 80% ফুলের লিচুর ফুল থেকেই সংগৃহীত, বাকি 20% কিন্তু অন্য ফুলের থেকেও আছে। কিন্তু ওই ফুলটা নাম বলা হয় না, বরং নাম বলা হয় এইটার, কারণ হলো যে এটাতে বেশি ফুল। এখন প্রশ্ন যেটা আপনি বললেন যে কতগুলো মধু জমে যায়, আসলে ঠিকই, মধু জমলেই আগে আমাদেরকে বুঝতে হবে যে মধু জমলেই যে 2 নাম্বার, এই বিষয়টা আসলে ঠিক না। আচ্ছা আচ্ছা। কারণ হলো যে সরিষা ফুলের মধু কয়েক প্রকার। সরিষা ফুলের মধু বেশিরভাগ সরিষা, আরেকটা হলো বেশিরভাগ ধনিয়া, বেশিরভাগ কালো জিরা, বেশিরভাগ লিচু, অথবা বেশিরভাগ হলো ওই সুন্দরবনের মধ্যে 3-4টা প্রকার আছে। তো এই বেশিরভাগ যেগুলিতে আছে সেগুলি আসলে মধু আমরা বলে থাকি। এই কয়েকটা মধুর মধ্যে যেটা আমি বললাম যে লিচু ফুলের মধু, এটা জমে না। আর ধনিয়া ফুলের মধু, এইটাও জমে না। সুন্দরবনের মধু আরও জমে না। কিন্তু মধু জমে হলো সরিষা ফুলের মধু। এই সরিষা ফুলের মধুটা বেশ কিছুদিন থাকলে এটা জমে যায়, এবং ঠান্ডার সময় এই মধুটা হয়। এই মধুটাতে গ্লুকোজের পরিমাণ বেশি,
হ্যাঁ, যার কারণে এটা জমে যায়। কিন্তু জমে গেলেই যে সরিষা ফুলের মধু হইলে যে 2 নাম্বার জমে গেলেই 2 নাম্বার, এই কথাটা মোটেও ঠিক না। বরং এই যে আচ্ছা। যেগুলির কথা বললাম, এই সরিষা ফুলের মধুটা জমবেই। এটাকে আবার প্রক্রিয়া করা যায়, এটাকে আবার কি জানি বলে, এটাকে পাতলা করার জন্য কিছু কাজ করলে এটা পাতলা হয়ে যায়। কিন্তু এটা জমলেই যে 2 নাম্বার, এই কথাটা মোটেও ঠিক না, এই কথাটা আসলে ঠিক না। মধু জমতে পারে, কিন্তু সব মধু জমে না। কিছু কিছু মধু জমে, তার মধ্যে হলো সরিষা ফুলের মধু জমে এবং জমবে, যে জমলেও 1 নাম্বার। আচ্ছা, ওই গাছের যেটা মধু থাকে সেটা সরিষা ফুলের থাকে না, এই জন্য হয়তো বা ওইটা জমে না, কিন্তু বাকি যেগুলো ওই সরিষা ফুলের থাকে ওইটা জমে যায়, এই পার্থক্য। গাছের মধ্যে যেগুলো থাকে সেগুলোও যদি যেই সময় গাছের মধ্যে চাক হয়, ওই সময় যদি ওইটা যদি সরিষা ফুলের সিজনে হয়, তাহলে ওই মধুটাও জমবে। আচ্ছা। এটাও জমবে, ওইটাও জমবে, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ও। ওই সময় যেই মধুটাই হবে সেটাই জমবে। অনেককে বলতে শোনা যায় যে এই যে চাষের মধু যেটা আছে এটা জমে যায়, এই জন্য এটাকে 2 নাম্বার বলে আর কি। এই কথাটা ঠিক না। 2 নাম্বার জমলেই 2 নাম্বার এরকম না, আবার না জমলেই 1 নাম্বার এরকমও না। কারণ ফুলের মধু, সরিষা ফুলের মধু জমে, আর বাকি ফুলের মধু জমে না। আচ্ছা। এটাই নিশ্চিত কথা এবং এটাই সত্য কথা। আর এই মৌমাছিগুলো যখন বাইরে থাকে এদেরকে নিয়ন্ত্রণ করে কে, বা একটা বক্সের মধ্যে যে আসে এটা নিয়ন্ত্রণ কি এরা একা একাই চিনতে পারে এমন কিছু? আসলে তো আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। এদের মধ্যে যে সুশৃঙ্খলতা, এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে রানী আছে। এই রানীগুলি সবগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং এই মাছিগুলা 3 কিলো পর্যন্ত দূরে যাইয়া মাছি ফুল থেকে সংগ্রহ করে, মধু সংগ্রহ করে। এবং এই মধু সংগ্রহ করার সময় যেই বক্সের মাছি যেইখানে, ওই বক্সের মধ্যেই তারা ঢুকবে, অন্য কোনো বক্সে যাবে না। এবং রাত্রে সব মাছিগুলাই চলে আসবে এখানে, কেউ বাহিরে থাকবে না, এগুলো সবগুলো চলে আসবে। এবং এই মাছিগুলো যদি কোথাও খারাপ জায়গায় বসে, অথবা পচা জায়গায় বসে, অথবা পায়খানা প্রস্রাবের মধ্যে বসে, তাহলে এইখানে দারোয়ান সেট করা আছে। এই দারোয়ানগুলো ওই মাছিগুলোকে মেরে দেয়। অনেক মাছি দেখা যায়, এই যে মরা মাছি, এই যেখানে মরা মাছি আছে, এই যে মরা মাছি, এই মাছিটাকে কিন্তু তারা মেরে দিয়েছে। কারণ কি, এ খারাপ কোনো জায়গায় বসেছিল। তো এইরকম মানে এদের মধ্যে তো একটা সুশৃঙ্খলতা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নামল নামে একটা সূরা নামল একটা সূরাই নাজিল করছেন। জি। এবং এই মৌমাছির একটা সূরাই নাজিল করছেন আল্লাহ তাআলা। মানে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে সবগুলোর মধ্যে, এদের শৃঙ্খলার মধ্যে আমাদের শিক্ষণীয় আছে। অর্থাৎ একজন রানীকে পুরা সব মাছিগুলো এখানে নিয়ন্ত্রণ করে। এবং ওই মাছিটা কখনো যদি দৌড় দেয় চলে যায়, ওই যে কারণটা বললাম, জি। তাহলে সব মাছিগুলো তার পিছনে পিছনে চলে যাবে, একটা ওখানে থাকবে না। জি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই মধু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে এই মৌমাছি সম্পর্কে সঠিক সঠিক জিনিসগুলি জানার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।